সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টকে। আমরা আজকে কথা বলবো লেজুর ভিত্তি ও বর্তমান ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন এবং রাজনীতিতে এর প্রভাব এবং ছাত্র শিক্ষক সম্পর্ক, এই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, নাহিদ আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শককে শুভেচ্ছা। জি, আমরা আসলে প্রথমেই যে বিষয়টি নিয়ে একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে দেশের রাজনীতি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং সমাজ গঠন বা দেশ গঠনে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? আসলে তাদের কি আসলে এই ছাত্র রাজনীতি আসলে বাংলাদেশের রাজনীতিতে বা দেশ গঠনে কতটুকু ভূমিকা পালন করছে, সেটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। এই যে রিসেন্টলি আমরা ছাত্র রাজনীতির যে অবস্থা দেখছি, সেই বিষয়গুলিকে যদি আমরা খুব ডিপলি পর্যালোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে আপনার স্টুডেন্ট পলিটিক্স যেটা বলে যে আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলি, সেই নির্বাচনগুলি জুড়ে দেশব্যাপী একেবারে ন্যাশনাল ইলেকশনের মতো ক্যাম্পেইন চলেছে এবং ন্যাশনাল ইলেকশনের মতো ইন্টারফেয়ারেন্স, মিডিয়া কভারেজ থেকে শুরু করে সবকিছুই ওরকম হয়েছে, অ্যাজ ইফ আমরা কোনো জাতীয় সরকার গঠন করতে যাচ্ছি বা বাংলাদেশে কোনো মানে নতুন করে নির্বাচন হয়ে আমরা রাষ্ট্র গঠন করতে যাচ্ছি, এই ধরনের একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু খুব দুঃখজনকভাবে একটা বিশ্ববিদ্যালয় বা কলেজ হোক, সেখানে আপনার স্টুডেন্টদের সংসদ নির্বাচন যেটা হবে, সেটা সাধারণত কি হয়, সেটা সাধারণত কি হওয়া উচিত, সেখানে হবে হচ্ছে নির্দলীয়, স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা মূলত আলাপ করবে এবং ওই কি হয় যে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের প্রতিনিধির প্রয়োজন। ধরেন স্টুডেন্টদের নানান ধরনের সমস্যা থাকে, হল সমস্যা থাকে, তাদের লেখাপড়া বিষয়ক সমস্যা থাকে, তাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম থাকে। এই সব প্রবলেমকে ঘিরে তাদের কিছু প্রতিনিধি দরকার, যারা কিনা তাদেরকে একটা ব্রিজ হিসেবে কাজ করবে, প্রতিনিধিত্ব করবে। তারা তাদের মানে যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলিকে উত্থাপন করবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। এই তো হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন, জি, আমাদের জাতীয় যে রাজনৈতিক যে দলগুলি, সেই দলগুলিরই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই স্টুডেন্টরা কাজ করে। মানে আমাদের যেই পলিটিক্যাল পার্টিগুলি আছে, যেমন ধরেন পার্টির ব্যানারে তারা নির্বাচন করছে, বিএনপি, আওয়ামী লীগ, তারপরে জামাতের হচ্ছে শিবির, এদের সবার হচ্ছে স্টুডেন্ট সংগঠন আছে, শিক্ষার্থীদের সংগঠন, এবং সেই সংগঠনগুলি ওই দলের হয়ে, ওই দলের আধিপত্য বিস্তারের জন্য, মানে স্টুডেন্ট সমাজে ওই দলের আধিপত্য বিস্তার করার জন্য মূলত তারা এই ক্যাম্পাসগুলিতে ক্যাম্পাস। আর কি সংসদ নির্বাচন করে। এটা অনেকটা মানে অনেকে বলে একটু এইভাবে যে এটা একটা এক ধরনের মানে লাঠিয়াল টাইপের আর কি ব্যাপার। মানে হয়েছে যদি একটু বেশি করা হয়ে গেল কথাটা, কিন্তু আসলে মানে আমরা দেখতে পাচ্ছি এরকমই ব্যাপারটা। আপনি একদম অ্যাবসলিউটলি সঠিক বলেছেন। করা হয়ে গেলেও আসলে কি আম এখানে তো লাঠিয়ালের থেকেও তারা আরো বিধ্বংসী ভূমিকা পালন করছে। আপনি যদি খেয়াল করে দেখেন বিগত রেজিমে আমরা অনেক দুর্নাম বদনাম শুনেছি যে ছাত্রলীগ কি করছে। তার আগের রেজিমে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন শুনেছি ছাত্র দল কি করেছে। এখন আবার এই যে প্রফেসর ইউনূসের সরকার আসার পর থেকে আমরা দেখছি ছাত্র শিবির কি তাণ্ডব লীলা চালাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি সাংবাদিকতা প্রফেশনে আছেন, যে আজকেও একজন শিক্ষককে কিভাবে হেনস্থা করেছে চট্টগ্রাম। এবং
কনস্ট্যান্টলি যে হেনস্থা করে যাচ্ছে, তারা যেহেতু তাদের দলের বা তাদের মতের না, বা তাদের মানে যে পলিটিক্যাল আইডিওলজি সেটার সাথে ম্যাচ করে না, সুতরাং সেই সমস্ত বিগত রেজিমের যত শিক্ষক আছে তাদেরকে রিজাইন করে তাদের যে শিক্ষক, তাদের যে ভিসি, তাদের হচ্ছে ওইখানে ক্ষমতায় মানে আসনগুলিতে আচ্ছা, এই বসাবে। এই জায়গায় আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমরা যেমন ছাত্র রাজনীতির কথা বলছি, আসলে শিক্ষকরাও যে এই যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে সেটাও কিন্তু আসলে মানে এই যে যেটা বললাম যে দলের হয়ে মানে তারাও এক ধরনের কাজ করছে বিগত সময়গুলোতে। আসলে বাংলাদেশের মানে ক্যাম্পাসগুলোতে ওই যে শিক্ষকদের যে দলীয় রাজনীতির ব্যানারে কাজ করার যে বিষয়, সেটাও এটা কিন্তু একটা মানে আমার মনে হয় যে এটাও এই ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে আসলে আমাদের এই যে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক হওয়া উচিত, বা ছাত্র শিক্ষকের যে যে ধরনের এক মানে কি বলে অধিকার, তারপরে ব্যবহার, যে বিষয়গুলো হওয়া দরকার, মানে রেসপন্সিবিলিটি বলি যাই বলি, সেগুলো আসলে হয়েছে কিনা, বা সেগুলোর বিষয়টা যদি আপনি একটু বলতেন বা যুক্ত করতেন, আমার মনে হয় যে আর একটু বেটার হয়তো কিনা। ভীষণ ভীষণ জরুরি এবং এই সময় উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন। মানে এর প্রয়োজন, এই প্রশ্নটার প্রয়োজন যে কতখানি আমরা এই সময়ে যে ২৪, ২৫, ২৬-এ আরো বেশি অনুধাবন করতে পারছি। বিগত দিনেও আমরা করেছি। আমি কারো ফেভারেই যাব না, কারণ কেউই আমাদের জন্য এমন ভালো কিছু করেনি যে কারো ফেভার নিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা কথা বলতে চাই যে দেশটার ভালো হবে, শিক্ষা ব্যবস্থার ভালো হবে। এখন দেখেন আপনি যেটা বলেছেন যে এই যে শিক্ষকরা রাজনীতি করে, তাহলে শিক্ষক রাজনীতি করলে এর সমস্যাটা কি? এর প্রশ্নটার উত্তরটা আমার একটু লম্বা। আপনি মাঝখানে আমাকে থামাতে চাইলে থামাতে পারেন, আমি বলি তাহলে আপনাকে। না, 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 বলেন, আপনি বলেন। আচ্ছা, যেহেতু আমি নিজে একজন শিক্ষক এবং আমি আমার জীবনের বেশিরভাগ সময়ই শিক্ষকতা করেছি দেশের বাইরে, এবং বেশি শিক্ষকতা করেছি রাশিয়াতে, এবং বাংলাদেশেও আমি শিক্ষকতা করেছি, এবং আমার ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল এবং কর্পোরেট সেক্টর সব জায়গায় আমার মোটামুটি শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে। তো এখন এই যে দীর্ঘদিনের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় আমি যেটা বলতে পারি যে আম আপনার ওই ধরনের দেশে, বা আমি যে সমস্ত দেশে থেকেছি, কাজ করেছি, সেখানে শিক্ষকরা কোনো দলের হয়ে কাজ করে না। শিক্ষকের কোনো দল থাকে না। শিক্ষকের কাজ কি? আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, আমার কাজ হচ্ছে পড়ানো। আমি একটা কলেজের শিক্ষক, আমার কাজ হচ্ছে পড়ানো। একটা ভবিষ্যৎ জেনারেশন তৈরি করা। তারা যাতে খুব ক্রিটিক্যাল থিংকার হয়, তাদের মানে আপনার বিজ্ঞানসম্মত জ্ঞান হয়, টেকনোলজিক্যাল জ্ঞান হয়। সোজা কথা, সব বিষয়ে তাদেরকে সঠিক এবং সিভিক সিটিজেন হিসেবে গড়ে তোলা, এবং তাদের মধ্যে সিভিক ডিসকোর্সকে আপনার ইনসার্ট করা তাদের ব্রেইনে। এই দিকে আমার কনসেন্ট্রেশন না করে আমি শুধু ক্যারিয়ারে যদি কনসেন্ট্রেট করি, দেখেন দলীয় রাজনীতি, আপনার দল থাকতে পারে, ধরেন আপনি সাংবাদিকতা প্রফেশনে আছেন, আমি একজন শিক্ষক, আমরা দুজনই কোনো না কোনো দলকে ভালোবাসতে পারি, বা কোনো না কোনো দলের আপনার কি বলে আইডিওলজি যেটা, সেটাকে আমাদের পছন্দ হতে পারে, তাই না? হওয়া তো আপনার খারাপ কিছু না, বা মানুষ যেহেতু আমরা জি। আমরা করতেই পারি, তাই না? কিন্তু আমার সমস্যা হচ্ছে ওখানে, ওখানে আমার অবজেকশন, যেখানে যে আমার কোনো আম, দলের প্রতি ভালোবাসা বা সাপোর্ট, বা আমার আহ, মানে কাউকে কোনো আইডিওলজি পছন্দ হওয়া যদি আমার কাজে, আমার শিক্ষাদানে, আমার স্টুডেন্ট আর শিক্ষক যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে যখন প্রভাব ফেলবে, তখন সেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে আপনার কি মনে হয় না যে আমি যদি ধরেন বিএনপি করি, ধরেন আমার যদি স্টুডেন্ট যদি জামাত করে বা আওয়ামী লীগ করে, এখনকার কি অবস্থা দেখেন, এখন যে যে শিক্ষক
জামাত করছে সেই শিক্ষক কি আপনার আওয়ামী লীগের, ধরেন আওয়ামী লীগ করে, ছাত্রলীগের স্টুডেন্ট আছে না, তাদের এমন না যে আওয়ামী লীগ চলে গেছে তার মানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সাপোর্টার ছাত্র হিসেবে থাকতে পারবে না, এরকম এরকম তো অবশ্যই না। তাহলে আছে তো ছাত্রলীগের প্রচুর, বা ছাত্রলীগ মনা, ধরেন যারা ক্যাম্পাসে সম্পূর্ণভাবে রাজনীতিও করেনি কিন্তু ছাত্রলীগ মনা, তাদের সাথে আড্ডা দিত। তাহলে এই দুই পক্ষেরই যে শিক্ষক জামাত করে বা যে স্টুডেন্ট, যে কাউন্সিল, সেই স্টুডেন্ট কাউন্সিল যখন জামাতের হয় বা যে কোনো দলের হয়, এই দুজনের সম্পর্কটা কি ভালো হবে না হস্টাইল হবে? তাদের মধ্যে কি ভ্রাতৃত্বপূর্ণ ব্রাদারহুড এর সম্পর্ক থাকবে? থাকবে না, তাদের মধ্যে হস্টাইল রিলেশনশিপ হবে, শত্রু ভাবাপন্ন। আপনার আপনার কাছে কি মনে হয় না যে এরকম হবে, দুই পক্ষ হয়ে দাঁড়াবে? এটাই তো দেখতে পাচ্ছি, আমরা তো দেখতেও পাচ্ছি সেটাই। এক্স্যাক্টলি। তো আমি শিক্ষক হিসেবে আমার অভিজ্ঞতা এবং আমার জবে কোনোদিন কোনো দল না করার অভিজ্ঞতায় আমি বলতে পারি যে আমার চাকরিতে থাকার জন্য আমার কোনোদিন কোনো দলের লেজুর বৃত্তি করার প্রয়োজন হয়নি। কখনোই লেজুর বৃত্তি করে আমার প্রমোশন হয়নি, কখনো লেজুর বৃত্তি করে আমার বেতনও বাড়েনি। কারণ কি, ওই সমস্ত দেশে আপনার প্রতিভা, আপনার মেধা, আপনার কাজের প্রতি কমিটমেন্ট, আপনার সততা এবং আপনার কাজটা সম্পূর্ণভাবে আপনি ঠিকভাবে করছেন কিনা, স্টুডেন্টদেরকে প্রপার সার্ভিস দিচ্ছেন কিনা, সেই ব্যাপারটা তারা দেখবে। এখানে কিন্তু আমি যে বাংলাদেশি একটা ন্যাশনাল, এতে যে আমার প্রমোশন হবে না সেটাও না। যেমন আমি এখন যে বাংলাদেশে যে অর্গানাইজেশনে শিক্ষকতা করি, সেখানে কিন্তু অনেক রাজনীতি, সেখানে মানুষের যে প্রমোশনগুলি হয় সেগুলি মেরিটের ভিত্তিতে হয় না, ওদের যারা মানে যাদের সাথে আর কি তাদের ভালো সম্পর্ক, তাদের একটা সিন্ডিকেটের মতো কাজ করে। এটা আমাদের দেশের একটা বেসিক সমস্যা। এবং এই যে একটা এইখানে শিক্ষকদের সবচেয়ে বড় সমস্যা কি, ধরেন এখন গত রেজিমে যারা সুবিধা পেয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের শিক্ষক, আওয়ামী লীগের ভিসি, আওয়ামী লীগের ডিন, আওয়ামী লীগের শিক্ষক, শিক্ষক সমিতির সকল নেতা, সবকিছুই তারা আওয়ামী লীগের, তারা সুযোগ পেয়েছে। ওই সময় কিন্তু বিএনপি বা জামাত, এদেরও তো প্রতিভা আছে, এরাও তো নিশ্চয়ই মেধা ভিত্তিতে নিয়োগ পেয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হলেই তো ইউনিভার্সিটির শিক্ষক হয়। তাহলে এই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, যে আওয়ামী লীগেরও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, বিএনপিরও, জামাতেরও, তাহলে প্রত্যেকের সমান মেধা হিসেবে সুযোগ পাওয়া উচিত না? কিন্তু সুযোগটা তো মেধা হিসেবে পাচ্ছে না, সুযোগটা তো পাচ্ছে দল হিসেবে, সে কোন দল করছে। এবং এই সিন্ডিকেটের অংশ হয়ে দাঁড়ায়, এবং তার প্রমোশন, তার জীবনে কি হবে সবকিছু। আপনি বিসিএস অফিসারদেরকে নিয়ে দেখেন, যারা বিসিএস অফিসার হয় তারা কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে, কলেজে সে একটা রাজনীতি করতো, ইউনিভার্সিটিতেও সে একটা দল করতো, তাই না? তাহলে যখন আওয়ামী লীগ ধরেন ক্ষমতায় ছিল, তখন বিএনপির যে সমস্ত স্টুডেন্টরা বিসিএস অফিসার হয়েছে তাদের কোনো প্রমোশন হয় নাই, তারা কেউ কোনোদিন সচিব হতে পারবে না। আপনি দেখেছেন যে আওয়ামী লীগ করার সময় একজন বিএনপি মনা বা জামাত মনা সচিব হতে পেরেছে, তো তারাও তো মেধার ভিত্তিতে বিসিএস অফিসার হয়েছে, বিসিএস তারা ওই পরীক্ষায় পাশ করে হয়েছে, তাই না? তার মানে কি, যখনই কোনো ব্যক্তির জব, সে যে চাকরিটা করে, সে আমলা হোক, সে শিক্ষক হোক, তার প্রমোশন যখনই দলের লেজুর বৃত্তি করে হয় বা ওই দলের অংশের হয়, আপনি দেখেন এখন টিভিতে বুদ্ধিজীবী কারা কারা আছে, জামাতের আর বিএনপির বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে না, আওয়ামী লীগের বুদ্ধিজীবী নাই। মানে কি, বাংলাদেশের শিক্ষকতা দলীয়, মানে দলের সব জায়গায়, সব আপনি একদম মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটার প্রতিফলন দেখতে পাবেন। আমার এই জায়গায় আপনার যেটা প্রশ্ন, আপনি যেহেতু দীর্ঘদিন বাইরে পড়াশোনাও করেছেন এবং আপনি শিক্ষকতাও করেছেন, আমার যেটা প্রশ্ন যে আসলে বাইরে ধরেন এই যে শিক্ষকতা, মানে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা, এবং এই যে ছাত্র সংসদ, আমরা তো জানি যে বাইরের অনেক ছাত্র সংসদ নির্বাচন হয় বা স্টুডেন্টদের হয়, এটার আসলে ছাত্রদের অধিকার, দায়িত্ব এবং কর্তব্য কি থাকে?
আর ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা আসলে কেমন, মানে বাইরের দিক থেকে আপনি যেটা দেখেছেন সেটা যদি একটু মানে বলতেন। এখানে আমাদের সাথে মানে শিক্ষকদের সাথে যে স্টুডেন্টদের সম্পর্কটা নন পলিটিক্যাল হয়। নন পলিটিক্যাল মানে কোনো দলীয় রাজনীতির অংশ না। যেমন ধরেন আমি পুতিনকে কতখানি পছন্দ করছি না সেটার কারণে আমার কোনো রাশিয়ান স্টুডেন্টের সাথে আমার সম্পর্কের কোনো হেরফের হবে না। ইভেন আমি জেন্ডার যদি কোনো সময় ডিসকাস করি, কোনো টপিকে জেন্ডার পড়াতে যাই, সেখানেও আমার জেন্ডার বিষয়ক যে জেন্ডার কি ফ্লুইড না রিজিড এই ব্যাপারগুলিতেও আমার স্টুডেন্টদের সাথে কখনো বিরোধ বাঁধবে না, যেটা বাংলাদেশে হয়। স্টুডেন্টদেরকে শিক্ষকরা কখনো ওয়েপন হিসেবে, অস্ত্র হিসেবে ব্যবহার করে না। আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি, এটা আপনিও জানেন। আমাদের ছোটবেলায় মা বাবা গল্প বলতো না যে এক দেশে একটা রাক্ষস ছিল, সেই রাক্ষসের জানটা ছিল হচ্ছে একটা ভ্রমরের মাঝে, ভ্রমরটাকে চাপ দিয়ে মেরে ফেললে রাক্ষসটা মরে যাবে। তো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি শিক্ষক আর স্টুডেন্টদের সম্পর্কটা হচ্ছে ভ্রমর আর রাক্ষসের মতো। ঠিক আছে? এই যে মানে ভ্রমরের মাঝে থাকে তাদের প্রাণ, তারা যে রাজনীতি করবে, শিক্ষকরা যে রাজনৈতিক হয়ে ওঠে এবং তাদের যে রাজনৈতিক চরিত্র, সেই তারা রাজনীতিটা করতে পারে। অথবা ফুল অ্যাডমিনিস্ট্রেশনই যদি বলি, ইউনিভার্সিটিতে তো দল কন্ট্রোল করে, তাই না? আপনার ভিসি কে হয়, ভিসি নিয়োগ তো আর ইউনিভার্সিটিতে দলীয় ছাড়া হয় না। তো এই টোটাল ব্যাপারটা, এই এদের রাজনীতি, এরা যত বেশি ধরেন এখনকার যে জামাতের, আমরা দেখছি যে জামাতের প্রাধান্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন কি করছে যে আপনার জামাত যাতে তারা বেশি করে সেই সেই উদ্বুদ্ধ করে। কারণ কি, বেশি স্টুডেন্টরা যখন জামাত করবে, তারা প্রচার প্রচারণা চালাবে, তখন কি হবে, এই যে রাক্ষসের আয়ু বাড়বে। আর আপনি যদি ভ্রমরকে চাপ দিয়ে মেরে ফেলেন, তার মানে কি, তাদের যে পলিটিসাইজেশন, তাদেরকে ওয়েপেনাইজ করার যে মেকানিজম, সেটা যদি ভ্রমরের মতো চাপ দিয়ে নষ্ট করে দেন, তাহলে কিন্তু ওরা দিনে দিনে, ওই যে রাক্ষস যত বেশি ওই যে বলে না, মানুষ খেকো রাক্ষস, যত বেশি খাবে তত তার প্রাণ দীর্ঘায়ু হবে। তো এদের যে দীর্ঘ জীবন, সেটা শর্ট হয়ে যায়। তো যার জন্য এরা সব সময় এই যে ভ্রমর বাড়াতে থাকে, ভ্রমরের আয়ুর সাথে তাদের আয়ুর প্রচন্ড রকমের আর কি একটা যোগসাজশ আছে, যার জন্য এটা টু ওয়ে কাজ করে এই রাজনীতিটা। তারা দুজন এবং দুজনকেই ক্ষমতায়িত করে। তারা তা না হলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানে স্টুডেন্টরা ফ্যাসিস্টের দোসর বলে বলে শিক্ষকদেরকে, সে নিজে আপনার রেজিগনেশন লেটার লিখিয়ে তাদেরকে ঘোরে, তাকে ওই যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে জোর করে, তাদেরকে জুতার মালা পরায়, তাদেরকে কান ধরে উঠবস করায়, তাদেরকে হেনস্থা করে, সকল রকম তর্ক বিতর্ক, গালি। তো আপনি জানেন যে গালিবাজ একটা জাতির উদ্ভব হয়েছে আমাদের জেনজি। আমার লজ্জা লাগে, আমি রাশিয়াতে যে পড়াই, আমি ইংল্যান্ডে পড়িয়েছি, ওখানে কোনোদিন আপনি আমার স্টুডেন্টদেরকে আমি গালি দিতে দেখিনি। তারা কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে আছে, আমি তাদেরকে কখনো গালি দিতে দেখি না। কিন্তু এখানে গালি ছাড়া আপনি কিছু দেখবেন। এই যে এই একটা প্রজন্ম তৈরি করেছে, ওয়েপেন হিসেবে কি কি করেছে, জেনজির ভাষা হচ্ছে গালি, প্রতিবাদের ভাষা। এটা আবার মোনামি ম্যাডাম বলে সেটাকে ভ্যালিডেশন দেয়। তাহলে আপনি এমতো অবস্থায় বাংলাদেশের উন্নয়ন কিভাবে করবেন? এই শিক্ষাক্ষেত্রের উন্নয়ন কিভাবে হবে বলেন আপনি? এই যে যেটা বলছিলাম যে বাইরের যে ছাত্র সংসদ বা এই যে ছাত্রদের নির্বাচন, সেটা আসলে কি হয় এবং তাদের দায়িত্বগুলো কি থাকে? সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন হয়। সেই প্রতিনিধিদের দায়িত্ব শুধুমাত্র ইউনিভার্সিটিতে যে শিক্ষক অ্যাডমিনিস্ট্রেশন, মানে টিচিং এন্ড নন টিচিং স্টাফ, এবং হচ্ছে আপনার শিক্ষার্থী, এর ভেতরে একটা ব্রিজ হিসাবে যেটা করে তারা হচ্ছে
প্রতিনিধি হিসেবে কাজ করে। ধরেন সবাই মিলে মানে তাদের যে দাবি দেওয়া বা তাদের একটা প্রবলেম, তাদের হল সমস্যা, তাদের যদি ফুডে তাদের ক্যান্টিন বিষয়ক সমস্যা থাকে, মানে ইউনিভার্সিটিকে বেটার করা, ইউনিভার্সিটির ডেভেলপমেন্টের জন্য শিক্ষার যে পদ্ধতি সেটা বেটার করার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চের পদ্ধতি, বা কোনো জায়গায় তারা যদি বঞ্চিত হয় বা কোনো আপনার শিক্ষক দ্বারা যদি কখনো তারা হ্যারাসমেন্টের শিকার হতেই পারে, কারণ শিক্ষক তো মানুষ, অনেক সময় হয় না যে শিক্ষক স্টুডেন্টদের সম্পর্কের অবনতি থাকতে পারে, এইগুলি সব তারা নেগোসিয়েশন করে। মানে পুরোটাই হচ্ছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেন্দ্রিক। এখানে ওই ছুতোটা দিয়ে ব্যবহার করেনি। যেমন ধরেন আপনি দেখবেন যে এখন ইরানে আন্দোলন হচ্ছে না, ভেনিজুয়েলা বলেন, মানে আমেরিকাতে বলেন, পৃথিবীর যে কোনো দেশে শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলন করে। আমরা যখন ছুতোটা দেই, আমরা সবাই একটা কমন আর কি ন্যারেটিভ তৈরি করেছে, বাংলাদেশের স্বাধীনতা ৭১, আমরা ভাষা পেয়েছি ৫২, ৬৯-এর গণ অভ্যুত্থান, ২৪ বা ৯০, সবকিছু যেহেতু হয়েছে স্টুডেন্টদের হাত ধরে, তারা একটা বড় ভূমিকা রাখে। দেয়ারফর তারা যে ক্যাম্পাসে রাজনীতি করবে সেটা ভ্যালিড, কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই সঠিক না। কারণ কি, পৃথিবীর সব দেশে ইউথ, যেটা ইয়াংরা, তারা হচ্ছে সবসময় দেখবেন যে এই আন্দোলনগুলি করে এবং তারাই ফ্রন্ট লাইনে থাকে, অন্যরাও করে, কিন্তু আন্দোলনের ডাকগুলি তারাই সবসময় দেয়, তারাই সবসময় শুরু করে। এটা পৃথিবীর সব দেশে হয়। যেরকম আমাদের দেশেও স্বাধীনতার আন্দোলনের ডাক বা সব আন্দোলনের ডাক তারাই দিচ্ছে। এর মানে এই না যে ওগুলি কোনো পার্টির আমব্রেলার নিচে হয়নি, কিন্তু ওইটা কিন্তু কোনো দলের, যে আওয়ামী লীগের আন্ডারেও হয়নি, বিএনপির আন্ডারে, মানে কোনো দলের হয়ে দেশের স্বাধীনতা হয়নি, কোনো দলের হয়ে দেশে ২৪ হয়নি, কোনো দলের হয়ে দেশে ৫২ হয়নি। স্টুডেন্টরা করেছে, তার মানে এখানটায় ভ্যালিডিটি পাওয়া যায় না। অবশ্যই। আচ্ছা, এইটা এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমরা সাম্প্রতিক বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা দেখলাম যে একটা যে দল মূলত আমরা জানতাম আর কি, বা সবাই বলতো যে এই দলটা আসলে ইউনিভার্সিটিতে প্রবেশই করতে পারতো না, বা এরকম একটা কথা প্রচলিত ছিল ভাই। কিন্তু এই ২৪-এর পরে এই দলটা নির্বাচনে গেল এবং এটা একটা ভূমিধস বিজয় সবাই বলছে, বা ব্যাপক বিজয়। এই যে একটা পরিবর্তন, এটা কি আসলে আপনি কি, অনেকে আবার বলছে যে এটা শুধু ক্যাম্পাস ভিত্তিক একটা ব্যাপার, এটা আসলে টোটাল বাংলাদেশের বা জাতীয় কোনো বিষয় না, এবং জাতীয়, এইটাকে আপনি কিভাবে দেখছেন, বা এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই জায়গাটায়? সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানে শিবিরের জয়, মানে একটা দল না, আমি স্পষ্টভাবেই বলতে পারি, জয়টাকে আমি বিরাট কৌশলের একটা অংশ বলে মনে করি। তারা যখন আন্ডারগ্রাউন্ডে ছিল মানে তারা যখন ক্যাম্পাসে ঢুকতে পারতো না, তার মানে এই নয় যে তারা ক্যাম্পাসে ছিল না। এখন যেমন যত যাই বলুক না কেন, আওয়ামী লীগের মানে স্টুডেন্টরা যে ছাত্র, ওরাও আছে, বিএনপিও আছে, জামাতও ছিল। আর এখন জামাতের যে ছাত্র সংগঠন মানে শিবির, তারা যে একটা কৌশল ভিত্তিক রাজনৈতিক দল, এটা তো আপনি আমি আমাদের দেশের সবাই জানে, তাই না? এটা তো অজানা কিছুই না। তো বিগত রেজিমে তাদেরকে মানে রাজনীতি করতে দেয়নি, এই জন্য দেয়নি যে তারা হচ্ছে গিয়ে আপনার একটা মানে স্বাধীনতা বিরোধী দল ছিল। তাদের রাজাকার যে ব্যাপারটা, মানে সেটাকে অস্বীকার করা কোনো কারণ নেই যে তারা আমাদের স্বাধীনতাকে ওন করে না। এবং ২৪-এর পরে আপনি দেখেছেন অহরহ বলতে, এই যে একদম অল্প বাচ্চা ছেলেরা, মানে আমার স্টুডেন্টরাও বলে যে আপনার বাংলাদেশের যে স্বাধীনতা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া চক্রান্ত করে আমাদেরকে মানে পাকিস্তান থেকে ভাইয়ের কাছ থেকে, ভাই থেকে আলাদা করে দিয়েছে। এভাবে তারা স্বাধীনতাকে দেখে। তো এই যে এই দেখাটাকে কিন্তু দীর্ঘদিন জামাত
আর কি দেখাতে শিখিয়েছে। আপনি চিন্তা করেছেন, আপনি আমি কি কোনোদিন ভেবেছি যে মানে জামাতের যে স্টুডেন্টরা তারা সমস্ত মানে ইয়েগুলিতে উইন করবে এট দ্য সেম টাইম, এবং একেবারে প্রকাশ্যে আম, মানে প্রকাশ্যে বলছে হচ্ছে ছায়ানট ভেঙে দাও, প্রকাশ্যে বলছে উদীচী মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আম, যে স্টুডেন্ট সংসদের একজন বিরাট নেতা, সে মানে জামাতের শিবিরের নেতা, সে ডাইরেক্ট বলছে মানে এর পরের ধাপ হচ্ছে আমরা আর কি কি পোড়াবো। তো এই যে জ্বালাও পোড়াও যে এই সমস্ত করছে বা এইগুলি করছে, তো এখানে এই পর্যায়ে আসার জন্য যে হুট করে তৈরি হয়েছে আমি সেটা একেবারেই মনে করি না। একটা কথা কিন্তু খুব অহরহভাবে আমরা শুনতে পাই যে মানে তারা নাকি কোট আনকোট ছাত্রলীগের লুঙ্গির নিচে রাজনীতি করেছে। এই কথাটা কিন্তু আমরা অহরহ শুনতে পাচ্ছি, জি, তাই না? হ্যাঁ, তো রাজনীতিটা কিন্তু তারা করেছে, তাই না? রাজনীতিটা তারা গোপন ভাবে, তারা ভীষণ ভাবে, তারা এক ধরনের কৌশলে রাজনীতিটা করেছে, যেটা একেবারে আহ, গ্রাম পর্যায়ে থেকে শুরু করে একেবারে শহর পর্যায়ে। এবং আমরা জানি যে কোচিং সেন্টারগুলির অনেক বড় একটা ভূমিকা আছে। কোচিং সেন্টারগুলি এই মানে শিবিরের পক্ষে ছাত্র শক্তিকে যোগাতে, মানে রিক্রুট করতে, তাদেরকে দলে নিতে একটা বড় ভূমিকা পালন করেছে। এবং জামাত তাদের ছাত্র সংগঠনের উপরে বিরাট রকমের একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে, শ্রম মেধা সবকিছু ইনভেস্ট করে। এবং তারা খুব আপনার জটিল ধরনের একটা আম, রাজনীতি করে, যেখানে তারা মানে ভীষণ জটিল বলবো যে ভীষণ কৌশলী একটা রাজনীতির করে, যেখানে তারা কিন্তু পুরা আন্ডারগ্রাউন্ড হয়ে তারা রাজনীতিটা করে যেতে পারে। এবং তারা অন্য দলের হয়ে, যে দেখেন এখন আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে দেই, যদি ফরচুনেটলি বিএনপি ক্ষমতায় আসে, ফরচুনেটলি বলার কারণ হচ্ছে দেশটা তো বাঁচাতে হবে, দিনের শেষে দেশটা আমাদের। তো মানে এই 1 বছর 1.5 বছরে জামাত যে তাণ্ডব লীলা চালিয়েছে, তাতে বিএনপির আশা ছাড়া এই মুহূর্তে আসলে কোনো গতি নাই দেশটাকে রক্ষা করা, যদি বিএনপি তার প্রমিস রাখে। তারেক রহমান যেভাবে বক্তব্য দিচ্ছেন, তার এত কাম এবং মানে খুব ঠান্ডা মাথায়, আজকেও আপনি নিশ্চয়ই দেখেছেন তার বক্তব্য, এত সুন্দর করে 1 ঘন্টার বেশি হয়তো সে বক্তব্য দিয়েছে। এতখানি সময় সে কিন্তু একটাবার না নিয়েছে শেখ হাসিনার নাম, একটা বার না, এক বদনাম করলো বিগত রেজিমের, না তিনি বদনাম করেছেন আওয়ামী লীগের কোনো লোকের, কোনো মানে স্টুডেন্টদের, মানে স্টুডেন্ট পলিটিক্স কোনো কিছু না। কোনো মানুষের সহিংস কোনো বক্তব্য ছাড়া, কোনো মানুষকে দোষ না দিয়ে, উনি শুধুমাত্র ভবিষ্যতে কি করবে বা কি কি করলে এই দেশটার ভালো হবে সেই কথাগুলি বলেছে। তো ওনার কথা শুনলে একটা অন্তত আশা পাওয়া যায়, যেহেতু আমি কোনো দল করি না, যার কারণে আমার জন্য যে ব্যক্তি আম, আমার জন্য আশার কথা বলবে, যে যে চিল্লিয়ে চিল্লিয়ে বিকট শব্দে যে কথা বলবে না, যে ভদ্রভাবে আমাদের জাতি, যেখানে একটা গালিবাজ 1.5 বছর ধরে একটা গালিবাজ জাতি তৈরি করেছে, সেখানে এরকম তারেক রহমানের মতো এরকম একটা ভদ্রলোক খুবই প্রয়োজন। এট দ্য সেম টাইম ওনার কাছ থেকে এই নতুন জেনারেশনের কিন্তু অনেক কিছু শেখারও আছে, যে আচ্ছা, কিভাবে এই জায়গায় আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলতে চাই যে এই যেটা বলছিলাম আর কি, প্রশ্নটা করেছিলাম আগে, এটা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন যে ভদ্র জাতি গড়ে তোলার যে বিষয়টা, বা আমরা যেটাই বলি, এই যে আমরা একটা এই যে ছাত্র নির্বাচন করার পরে আমরা যে একটা যেটা যে বিষয়টা দেখলাম যে সবাই, এটা তো একটা বিশাল অংশ, এটা একটা ছোট অংশ না। এবং বলা হচ্ছে যে যদি বেসরকারি বা অন্য অন্য ইউনিভার্সিটি, অর্থাৎ এই মুহূর্তে যতগুলো ইউনিভার্সিটিতেই যদি নির্বাচন হয়, ফলাফল এরকমই দাঁড়াবে। তাহলে রাইট। এই যে 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 জায়গাটা তৈরি হলো, এটা কি আসলে তাহলে ন্যাশনাল ইম্প্যাক্টের মধ্যে পড়ে কিনা? অর্থাৎ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়বে এই বিষয়টা আপনি কি মনে করেন, এটা পড়বে কিনা? আম, পড়বে না এটা হলফ করে বলা যায় না। কেন বলা যায় না আমি আপনাকে বলি, বাংলাদেশের মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি খুব কম। আমাদের দেশের মানুষ কিন্তু
লজিক্যাল চিন্তা করতে পারে না, কারণ কি দেশের অধিকাংশ মানুষই হচ্ছে স্বল্প শিক্ষিত। এখন আমি যেই প্রচার প্রচারণা, জামাতের যে প্রচার প্রচারণা দেখছি, সেই প্রচার প্রচারণা দেখে আমার ভয় হচ্ছে। তারা এত মিথ্যে কথা বলছে, এত চাটুকারিতা করছে এবং ধর্ম বিক্রি করছে। তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, এটা একটা আমাদের এখন কমনলি সবাই বলছে। তারা গ্রামে গ্রামে গিয়ে নারীদেরকে বলছে যে তো আপনারা যদি জামাতে ভোট দেন তাহলে আপনারা হচ্ছে বেহেশতে যাবেন, এবং এই আমাদের হচ্ছে দাঁড়িপাল্লা, এবং আপনি যদি আমাদেরকে মানে আল্লাহ যে মিজান দিয়ে মাপবেন পাপ পুণ্যের হিসেব, সেটাও হচ্ছে বেহেশতে মানে পরকালে মিজান থাকবে, দাঁড়িপাল্লাই থাকবে, অন্য কোনো আপনার ওই ধানের শীষ বলেন, নৌকা বলেন, কিছুই থাকবে না। তো এই জিনিসটা কিন্তু সহজ সরল মানুষ একেবারেই পুরোপুরিভাবে বিশ্বাস করে। হ্যাঁ, তো দেখেন ধর্মের লোভ দেখিয়ে, ধর্মের লোভটা হচ্ছে ওই যে কার্ল মার্কস বলেছে না যে আফিম, মানে আফিমের লোভ, যে এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষ, যে মানুষের জীবনে আসলে সহায় সম্বল কিছুই নেই, যার ঘরে মানে আপনার ইয়ের মানে চাচের বেড়া, যার ঘরে বাতাস ঢোকে শীতের মধ্যে, তার কাছে কিন্তু আল্লাহ ছাড়া ধর্ম ছাড়া কিছু নেই, তার কোনো হোপ নেই। কারণ এই রাষ্ট্র তাদের জন্য তেমন কিছু করতে পারেনি বড় বড় কথা বলা ছাড়া। তো আনফরচুনেটলি এই কথাগুলি তারা বিশ্বাস করতে চায়। ধর্ম তাদেরকে আশা দেয়, হোপ দেয়। তো যেই কাজটা, যেই আমি বললাম না কৌশল, জামাতের কৌশল হচ্ছে ধর্ম বিক্রি করা, ধর্ম ব্যবসা। এবং এই যে বারবার এই ব্যাপারটা তারা করছে, আপনি দেখেছেন কিনা যে ওই জামাতের একজন কর্মী, ওনার কি নাম, জামাতের একজন ওই যে বরিশাল অঞ্চলে, আমার মনে হয় আমি আমি একটু দেখছি আমার কাছে ওনার লেখাটা আছে কিনা, উনি বলছে বিড়িতে ফুক দিয়ে মানে আপনি টঙের দোকানে দাঁড়িয়ে বিড়ি কিনে বিড়িতে ফুক দিয়েও যদি জামাতের আর কি প্রচারণা চালায়, তাহলেও সে বেহেশতে বেহেশতে যেতে পারে। তো ওই ব্যাপারটা আবার সে আবার ক্লারিফাই করছে আর একটা ভিডিওতে। সে বলছে যে মানে যদি জামাতকে ভোট দেয় তাহলে তো আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিবও করতে পারে, কারণ জামাতে ভোট দেওয়ার কারণে সে যে পাপ করেছে সেই পাপগুলি তো মোচনও হতে পারে। তাহলে আপনি দেখেন কোথায় নিয়ে গেছে জামাত, এবং এই জিনিসটাকে আমি ভয় পাই, এই জিনিসটাকে আমি নেগলেক্ট করি না। কেন জানেন, আমাদের দেশের মানুষ ভয়ঙ্কর ধর্মভীরু, এবং নতুন যে প্রজন্ম, আমি যেহেতু এই প্রজন্মকে পড়াই, ইয়াংদেরকে পড়াই একদম, এই প্রজন্ম সকল ধরনের অনৈতিক কাজ, ধর্মবিরোধী কাজ করবে যেগুলি ধর্মতে নেই, যেমন ড্রাগ করবে, তারপরে হচ্ছে নারী নিয়ে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করবে, সে ড্রিঙ্ক করবে, হেন কোনো কাজ নাই সে করবে না। কিন্তু যখন ইসলামের কথা আসে তখন তারা ভীষণ আপনার এক্সট্রিমিস্ট একেবারে। এটা একটা ভিন্ন আলাপ, এটা নিয়ে দারুণ ভাবে আলাপ করা যায় পরে একদিন। আপনার মিউট করা। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো মানে একদম খুব ডিপতে আলাপ করব আশা করি পরবর্তীতে। হ্যাঁ, তো তো আমি আজকে আমরা জি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই, হুম শেষটা হুম শেষ করে দেই জি যদি আপনি একটু সময় দেন। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর কনক্লুশনটা দেওয়া হয়নি। তো যে দেখা যায় কি, আপনি যদি দেখেন যে জামাত যেভাবে প্রচারণা চালাচ্ছে মিথ্যে কথা বলে, একজন আছে না যে শাহরিয়ার, যে একজন লয়ার ব্যারিস্টার, এই হুম লোক ব্যারিস্টার অহরহ বলছে জামাতে ভোট দিলে বেহেশতে যাবে। তো অল টুগেদার তারা সবাই এই কথাটা বলছে, যেহেতু এই কথা বলে মেয়েদেরকে আপনার মেয়েদের ভোটগুলি পেয়েছে ক্যাম্পাসে, মেয়েদের ভোটে বিপুল পরিমাণে জয়, রোকেয়া হলে জয়, আপনি দেখেছেন। কারণ মেয়েরা খুব সহজে বিশ্বাস করে। দেখেন, একদিকে মেয়েদের ৫ ঘন্টা কাজ করতে দিবে, অন্যদিকে এটাও কিন্তু মেয়েরা কিন্তু পজিটিভলি নিয়েছে। এইটার যে ট্রিক, এই ট্রিকটাও তারা ধরতে পারছে না। কারণ খুব দুঃখজনক ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্রিটিক্যাল থিঙ্কিং শেখায় নাই, ক্রিটিক্যাল থিঙ্কার্স তৈরি করতে পারেনি, যার জন্য এরা ল্যাক করে, এরা বোঝে না। ওই সারফেস লেভেলে যে ধর্মের ওই যে আপনার কি দিবে, সে জামাত ইকুয়ালস ইসলাম, তারা জামাতে ইসলামকে
যে ইসলাম হিসেবে প্রচার করছে, এটা কিন্তু তাদের জন্য বিরাট পাপের ব্যাপার। ইসলাম ধর্ম যদি যে ভালোভাবে জানে সে জানবে যে এইটাতে তাদের ভীষণ পাপ হবে। কারণ জামাতে ইসলাম ইসলাম না, যে এটা তো গ্রামের আপনার অধিকাংশ মানুষ তো গ্রামে থাকে, তারা তো জানে না। তাহলে এই যে আপনার বিরাট একটা বিপুল সংখ্যক যে মানুষ যারা কিনা 51% নারীর ভোট, তার মধ্যে কত পার্সেন্ট দরিদ্র জনগোষ্ঠী, পার্সেন্টেজটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। এই দরিদ্র জনগোষ্ঠী বিশাল একটা পার্সেন্টেজ। আপনি খুব শিক্ষিত যারা কিনা এই কথায় পড়বে না, এই পার্সেন্টেজটা মনে হয় 5% হবে, এর বেশি হবে না। আর বাকি সবাই পটে যাবে এই কথায়। তার মানে বিএনপি কি এই জিনিসটাকে ডিবাং করতে পারবে? বিএনপি কি পারবে তাদেরকে মানে এই জনগণকে বুঝাতে? যারা আজকে দেখেছি জামাত নারীদের রিক্রুট করেছে, বাসায় বাসায় গিয়ে ভোটের তালিকা করছে। তো একজন জিজ্ঞেস করছে যে আপনি কেন ভোটের তালিকা করছেন? ভোটের তালিকা সরকার করে। বলে এইটা জামাতের ক্যাম্পেইন হচ্ছে। তারা এই জামাতের ক্যাম্পেইন করছে এবং প্রত্যেকটা ঘর থেকে, এবং তাদের আইডি, ন্যাশনাল আইডি নাম্বারও নিয়ে নিচ্ছে। এই যে ন্যাশনাল আইডি নাম্বারটা যে সিক্রেট, গোপন নাম্বার, এটা যে কাউকে প্রয়োজন ছাড়া দেয়া যায় না, এটা কিন্তু গ্রাম বাংলার সাধারণ নারীরা, সাধারণ মানুষ জানে না। তার মানে সে কিন্তু খুব সহজেই তার আইডি কার্ডে তার বার্থ, ডেট অফ বার্থ থেকে শুরু করে সব আছে। একটা আইডি কার্ড দিয়ে তার সহায় সম্পত্তি সব নিয়ে যাওয়া যায়, তার ব্যাংকে টাকা থাকলেও পুরোটা নিয়ে নেওয়া যায়। তাহলে এই যে ডিটেইলগুলি জামাত জোগাড় করছে, এই ডিটেইল দিয়ে সে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে না কি করবে জানি না। এখন এইটা বিএনপি কিভাবে প্রতিহত করবে, বিএনপির স্ট্র্যাটেজি এখন পর্যন্ত আমি কিছু দেখি নাই যে এটার এগেনস্টে বিএনপি কি মিডিয়ায় ব্যাপকভাবে আর কি প্রচারণা চালাবে যে এরা মিথ্যে কথা বলছে, বা মূলত ধর্মকে ব্যবহার করছে, ধর্মকে ওয়েপন হিসেবে ব্যবহার করছে, বা ধর্ম ব্যবসায়ী এরা শুধু ক্ষমতায় যেতে চায়। এরা জামাত মানে ধর্ম না, ধর্ম আর জামাত হচ্ছে একটা রাজনৈতিক দল। এইটা কি বিএনপি খুব সুন্দরভাবে প্রচার করতে পারবে? যদি বিএনপি এটা প্রচার করতে না পারে এবং ওদের মতো ওইরকম রিক্রুটমেন্ট করে, বিএনপির উচিত যে ওইরকম মানে বিভিন্ন প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রামে, ওয়ার্ডে এইরকম মানে মানুষ রিক্রুট করে তাদের দিয়ে ভোট চাওয়ার দরকার নেই, বলাতে যে ওরা মিথ্যে কথা বলছে। সেটা যদি পারে তাহলে বিএনপির জয় হবে, আর না পারলে আমি জানি না, জামাতের জয় হয়ে যেতে পারে। এটাতে আমি অবগত। আমরা না, খুবই সুন্দর করে অনেকগুলো বিষয় আপনি বলেছেন এবং খুবই ধন্যবাদ যে আপনি অনেকগুলো বিষয় বলেছেন। এটা আসলে আমরা তো সচেতনতা তৈরি করা বা বিষয়গুলোকে আসলে তুলে ধরাই আমাদের মূল কাজ। বাকিটা জনগণ বুঝবে, যারা রাজনীতি করছে তারা বুঝবে। আমরা সেই প্রত্যাশায় থাকলাম, ভালো কিছুর প্রত্যাশায় থাকি। আমরা মোটামুটি এই আজকে শেষ করতে চাই। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যেও, এবং খুব সুন্দর অনেকগুলো বিষয় বলেছেন, বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এই যে মানে সামাজিক ব্যবস্থা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় বলেছেন। এজন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে কথা হবে, নতুন অতিথির সঙ্গে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।